তো হ্যালো স্টুডেন্ট, কেরিয়ার জোনে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আই থিঙ্ক তোমাদের ফোর্থ ক্লাস আজকে। তো থার্ড ক্লাস পর্যন্ত আমরা পার্ট 2 কমপ্লিট করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট 2 কমপ্লিটলি হয়ে গেছিল আমাদের। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 এ আমাদের আর্টিকেল আছে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত। ঠিক আছে। আর পার্ট 3 তে আমাদের আলোচনা হয় ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। ফান্ডামেন্টাল রাইটস মানে মূল অধিকার বা মূল যে আমাদের অধিকার সমূহ সংবিধান আমাদেরকে দিয়েছে, সেগুলো নিয়ে আমরা পার্ট 3 তে আলোচনা করব। এগুলিকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে। আর এই ফান্ডামেন্টাল রাইটস আমরা কোথা থেকে নিয়েছি? আমরা আমেরিকার সংবিধান থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের সংবিধানে অ্যাড করেছি। ঠিক আছে। এবার দেখো, আর্টিকেল 12 বা আর্টিকেল 13 এগুলো আমরা পরে পড়বো। আগে ফান্ডামেন্টাল রাইটস এটা সম্পর্কে একটু জেনে নিই। তো এটা আমরা প্রথমে বললাম আমেরিকার সংবিধান থেকে এটা গ্রহণ করা হয়েছে। আর ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু গ্যারান্টিড রাইটস। গ্যারান্টিড রাইটস মানে কি? মানে এখানে কি, ধরো তুমি যদি এটাকে গ্যারান্টিড রাইটস কেন বলা হচ্ছে, মানে কোনো জিনিস যদি তুমি বলো যে হ্যাঁ এটার এতদিন পর্যন্ত গ্যারান্টি আছে, তাহলে সেটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? মানে সেটার জন্য তো সেটা যে ঠিকঠাক থাকবে বা সেই অনুযায়ী কাজ করবে, যে অনুযায়ী বলা হবে, সেটা বলার জন্য নিশ্চয়ই কেউ একজন আছে যে এটা অ্যাসিওর করছে যে হ্যাঁ এটা যেরকম বলা হচ্ছে সেরকম ভাবেই কাজ করা হবে। তো এটাকেই বলছে। তেমনি কোনো জিনিসের ক্ষেত্রে যেমন গ্যারান্টি দেওয়া হয়, তেমনি আমাদের এই আর্টিকেল গুলোকেও কিন্তু, আর্টিকেল বা এই ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু গ্যারান্টিড রাইট। অর্থাৎ এগুলো তোমাদের কোনো সময় যদি লঙ্ঘিত হয় বা এগুলো যদি ফলো না হয়, তাহলে সেটারও কিন্তু গ্যারান্টি নিচ্ছে কে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, কেউ যদি জয়েন করো তাহলে আমাকে অডিওটা ক্লিয়ার আছে কিনা জানিও। আর যদি প্রবলেম হয় তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করো যে ভিডিও আর অডিওটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে। বেশ, নেক্সট আমি বলি তোমাদেরকে। এখানে বলা হয়েছে যে ধরো তুমি যদি কোনো একটা ফোনই কেনো দোকান থেকে, সেখানে তোমাকে বললো যে 1 বছর পর্যন্ত এটা গ্যারান্টি আছে যে কোনো আহ, ভেঙে যাওয়াটা আলাদা ব্যাপার, ধরো কোনো ফাংশন নষ্ট হবে না, সব ঠিকঠাক ভাবে চলবে। এবার ধরো কোনোভাবে সেটা ঠিকঠাক ভাবে চললো না, কোনোভাবে যদি সেটা ঠিকঠাক ভাবে না চলে, তাহলে তখন কি করবে? তখন তো সঙ্গে সঙ্গে সে যেই দোকান থেকে ফোনটা কিনেছিলে সেই দোকানে গিয়ে জানাবে যে আচ্ছা আপনি এইভাবে বলেছিলেন যে এটা ঠিকঠাক থাকবে, কিন্তু এটা তো আগেই নষ্ট হয়ে গেছে। তখন সে কি করবে? সে সে হয়তো তোমাকে নতুন একটা প্রোভাইড করবে বা সেটা ঠিক করে দেওয়ার একটা ব্যবস্থা করবে, তাই তো? তেমনি ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো সময় লঙ্ঘন করা হয় বা কোনো সময় এগুলো যদি না মেনে চলা হয়, যে কোনো সরকারি ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা এটার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারো। ঠিক আছে। দেখো, প্রথমেই আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্টের কথা এখানে কেন বলছে? আমরা যে কোনো ক্ষেত্রে আমরা যদি উম কোনো কেস করি, তাহলে প্রথমে কোথায় করি? সেটা প্রথমে আমরা ডিস্ট্রিক্ট লেভেলের কোর্ট থেকে, তারপরে সেটা হাইকোর্টে যায়, তারপরে সেটা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাই, তাই তো? কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, এগুলো যদি কোনো সময় লঙ্ঘিত হয়, তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবো। তাহলে তোমরা ভাবো এটাকে কতটা ইম্পর্টেন্স আমাদের সংবিধানে দেওয়া হয়েছে। ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন, ফান্ডামেন্টাল রাইটস এ যেসব অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো যদি উল্লঙ্ঘন করা হয়, তাহলে আমরা সোজাসুজি সুপ্রিম কোর্টে যাব। কোনো ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এগুলোকে বাদ দিয়ে আমরা সোজা সুপ্রিম কোর্টে যাওয়ার আমাদের পাওয়ার আছে। ঠিক আছে। যে যে কোনো নর্মাল বিষয় নিয়ে আমাদের প্রথমে কি করতে হয়? ডিস্ট্রিক্ট কোর্টে, তারপরে হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে। তাও আবার যদি ক্রিটিক্যাল কোনো কেস না হয় বা সেরকম ইম্পর্টেন্ট কোনো কেস না হয়, তাহলে সেগুলো কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে। ধরো আজকে তোমার বাড়িতে 10,000 টাকা চুরি হয়ে গেল বা 1 লাখ টাকা চুরি হয়ে গেল, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট বিচার থোড়ি না করবে, তার কাছে অত সময় নেই। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যখনই তোমাদের উল্লঙ্ঘন করা হবে, তখন সেটা নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবে। ঠিক আছে। তাহলে এবার আমরা বলবো আর্টিকেল 12। প্রথমে আমরা কি বললাম? ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বললাম, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বললাম। আর এটা নিয়ে আমরা, এটা গ্যারান্টিটা কিভাবে দিচ্ছে আমাদেরকে?
সরকার, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা বলবো আর্টিকেল 12। তো আর্টিকেল 12 কি বলা হয়েছে, এখানে আমি যেটা লিখেছি দেখো, রাষ্ট্রের সংজ্ঞা দেয়া আছে। রাষ্ট্রের সংজ্ঞা মানে কি? এবার তোমরা বলতে পারো যে রাষ্ট্রের সংজ্ঞাটা আবার কিভাবে দেবেন? দেখো, এখানে ডেফিনেশন অফ স্টেট মানে রাজ্যগুলোরও সংজ্ঞা। রাজ্য বলতে এখানে শুধুমাত্র কি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এগুলোকে বোঝাচ্ছে? এগুলো নয়। রাজ্য বলতে যে কোনো সংস্থাকে বোঝাচ্ছে, মানে যেই সংস্থার নিজের নিয়ম নিজে তৈরি করবে এরকম পাওয়ার আছে, সেটাই হলো রাজ্য। রাজ্য হিসেবে বলা হচ্ছে এখানে। কারণ আর্টিকেল 12 আমাদেরকে এটাও বলা হয়েছে যে রাজ্য কিন্তু আমাদের যতগুলো মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার আছে সেগুলো রাজ্য রক্ষা করবে। এবার রাজ্য রক্ষা করবে বলতে আমরা কি বুঝবো? যে আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল রাজ্য, তাহলে ওয়েস্ট বেঙ্গল সেটা রক্ষা করবে? না, প্রত্যেকটা রাজ্য বলতে প্রত্যেকটা সেই রকম সংস্থা যেগুলো নিজের নিয়ম কানুন নিজে বানাতে পারে, এই রকম সমস্ত সংস্থা কিন্তু এই রুলস গুলোকে মেনে চলবে। এগুলোর মধ্যে এক্সাম্পল হিসেবে তোমরা বলতে পারো সংসদ আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এবার ইউপিএসসি বোর্ডও বলতে পারো, কিন্তু কারণ ইউপিএসসি বোর্ড কিন্তু নিজের সমস্ত নিয়ম কানুন নিজে রেডি করবে, তার হয়ে কিন্তু তার কাজ অন্য কেউ করবে না। তেমনি আরবিআই হতে পারে, ব্যাংক হতে পারে, রেলওয়ে হতে পারে, রেলওয়ের সমস্ত নিয়ম কানুন রেলওয়ে নিজে করবে, সেখানে কিন্তু অন্য কেউ হস্তক্ষেপ করবে না। এগুলো কি স্বাধীন, এই সংস্থাগুলো নিজেরা নিজেদের প্রতি স্বাধীনভাবে কাজ করবে। তো এই সংস্থাগুলি কিন্তু কোনোভাবেই তোমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো উল্লঙ্ঘন করতে পারবে না। তাহলে আর্টিকেল 12 কি বলা হচ্ছে? রাজ্যের সংজ্ঞা দেয়া আছে, আর বলা হয়েছে যে রাজ্য কিন্তু আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস গুলো রক্ষা করবে। আর্টিকেল 12 ক্লিয়ার? বেশ। তারপরে দেখো আর্টিকেল 13 কি বলা আছে। আচ্ছা, আর্টিকেল 13 যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি। দেখো, এই আর্টিকেল 12 যেটা বলা হয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, এগুলো কিন্তু উম, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য খর্ব করার অধিকার আছে রাষ্ট্রপতির। মানে ধরো কোনো সময় যদি কোনো আপাতকালীন জারি হয় বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো যেখানে আমাদের নিজেদের মৌলিক অধিকারগুলো রক্ষা করতে গেলে আমাদের দেশের কোনো ক্ষতি হবে, তখন আমাদের অধিকারগুলোকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে না। তখন আমাদের দেশটাকে সর্বোপরি বলে মানা হবে। ঠিক আছে? এইবার ধরো কোনো আপাতকালীন জারি হলে তখন আমাদের মূল অধিকারগুলো আমাদের থেকে সাময়িক সময়ের জন্য কেড়ে নেওয়া যায়। ঠিক আছে? বা খর্ব করতে পারবে। এটা কে করতে পারবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি করতে পারবে? যদি কোনো আপাতকালীন সময় আসে যখন আমাদের অধিকারগুলো আমরা যদি প্রয়োগ করি তাহলে কোনো ক্ষতি হবে, তাহলে সেখানে রাষ্ট্রপতি কিছু সময়ের জন্য, বারবার বলছি কিছু সময়ের জন্য, সেটা খর্ব করতে পারবে। ঠিক আছে? পার্মানেন্টলি রাষ্ট্রপতি এটা করতে পারবে না। কিন্তু যদি এমন কোনো রাইটস থাকে বা ফান্ডামেন্টাল রাইটস এ এমন কিছু বলা থাকে যেটা হয়তো কমপ্লিটলি শেষ করে দেওয়া দরকার, তখন সেটা রাষ্ট্রপতি এবং সংসদ এই দুজন মিলে কিন্তু পুরোপুরিভাবে ফান্ডামেন্টাল রাইটসটাকে শেষ করতে পারবে। মানে শেষ করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতি এবং সংসদ দুজন মিলে, ইন্ডিভিজুয়ালি কেউ পারবে না। শুধুমাত্র যদি সংসদ চায় যে আমি এই রাইটসটা কমপ্লিটলি শেষ করে দেবো, শুধুমাত্র সংসদের ক্ষমতা নেই। সংসদ এবং রাষ্ট্রপতি দুজনার একসাথে এই ডিসিশন গুলো নিতে হবে। ঠিক আছে? বেশ। এবার আর্টিকেল 13 বলি। আর্টিকেল 13 কি বলা হয়েছে? যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য বিধি সম্পর্কিত। মানে কি? মানে আমাদেরকে যে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে সেগুলি কোনো সময় লঙ্ঘিত হবে এরকম কোনো আইন কিন্তু এখানে প্রচলিত হবে না। দেখো, এগুলোর মধ্যেও আর্টিকেল 13 এরও ক্লজ 1 ক্লজ 2 এগুলো আছে, বাট অতটা ডিটেলসে তোমাদেরকে যেতে হবে না। আর এটাকে সংক্ষিপ্তভাবে অল্পীকরণও বলা হয়। যেমন ধরো সমস্ত অধিকারের একটা লিমিট আছে। তোমাকে ধরো ধরো তোমাকে অধিকার দেওয়া হয়েছে যে তুমি ভারতের যে কোনো জায়গায় ঘুরতে পারো। ঠিক আছে? এবার ঘুরতে পারো বলে তুমি ধরো সংসদে চলে গেলে, যে আমি এবার সংসদে গিয়ে বসবো, সেখানে একটু টিফিন করব, খাবো, জমিয়ে আড্ডা দেবো। এটা সম্ভব? কোনোভাবে সম্ভব নয়। কিন্তু তোমাকে গেট থেকে সিকিউরিটি তাড়িয়ে দেবে। এবার সেখান থেকে তোমাকে সিকিউরিটি তাড়িয়ে দেবে বলে তুমি যদি সেখানে সুপ্রিম কোর্টে কেস করতে যাও যে আমার অধিকার এখানে উল্লঙ্ঘন করা হয়েছে, সেটা কিন্তু পসিবল নয়। কারণ তোমার অধিকারের একটা লিমিট আছে। ঠিক আছে? সমস্ত অধিকারের একটা নির্দিষ্ট লিমিট বলে দেওয়া হয়েছে, সেটা আমাদের আর্টিকেল 13 বলা হয়েছে। ঠিক আছে? বেশ। আর্টিকেল 13 এটুকুই আছে। এরপরে আমরা বলবো
আসল যে ব্যাপারগুলো আস্তে আস্তে আসছে। এবার আর্টিকেল 14 থেকে সেটা স্টার্ট হচ্ছে। আর্টিকেল 14 এ কি বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল, বা বিধির সামনে বা আইনের সামনে কিন্তু সবাই সমান। আইনের কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয়। এটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 14 এ বলা হয়েছে। ঠিক আছে? যেমন আহ ধরো ইকুয়ালিটি বলতে কি বোঝায়? যদি ধরো কেউ চুরি করলো, সেটার শাস্তি দেয়া আছে, তাকে 10,000 টাকা ফাইন করতে হবে। জাস্ট সাপোজ ধরো 10,000 টাকা ফাইন করতে হবে। তাহলে সেটা যদি ধরো কোনো সেক্রেটারির ছেলে করলো, সেটার জন্য কি 10,000 টাকা ফাইন? হ্যাঁ, অবশ্যই। সে সেক্রেটারির ছেলে বলে কিন্তু তার প্রতি কোনো বিশেষ করে কোনো আলাদা রুলস বা কোনো আইন বানানো হয়নি। তার জন্য যেটা, সাধারণ মানুষের জন্য সেটাই। তাহলে আইনের কাছে সবাই সমান। মানে রুলস সবার জন্য একই রকম ভাবে কাজ করবে, সে যত বড় মানুষই হোক না কেন। আর্টিকেল 14 এ মেন ব্যাপার এটাই যে আইনের কাছে সবাই সমান। আইনের আইন কোনো সময় কাউকে উঁচু বা নিচু করে, বা কারো খুব ক্ষমতা আছে, খুব ক্ষমতাবান, এরকম ভাবে কিন্তু আইন তাদেরকে দেখবে না, কাউকেই দেখবে না। ঠিক আছে? আর্টিকেল 15 এ কি বলা হয়েছে? আর্টিকেল 15 এ বলা হয়েছে জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান এগুলোর ওপর ভিত্তি করে, কি বললাম? জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান এগুলোর ওপর ভিত্তি করে কোনো ভেদাভেদ করা যাবে না। আর তোমরা দেখবে সমাজে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভেদাভেদ গুলো এই দিক থেকেই হয়। ও নিচু জাতির, ও উঁচু জাতির, বা ও ওই ধর্মের, এই ধর্মের, এইভাবে হয়। বা লিঙ্গ যদি বলতে হয়, লিঙ্গর ক্ষেত্রে যেমন ধরো ট্রান্সজেন্ডার, এলজিবিটি কমিউনিটি যারা আছে, এদেরকে না সমাজে একটা পুরো বঞ্চিত হিসেবে ধরা হয়, যে না, এরা সমাজের মধ্যেই পড়ে না, এইরকম। কিন্তু এগুলো করা যাবে না। এগুলো যদি কোনো সময় কেউ প্রমাণ করে দেয় সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে যার বিরুদ্ধে প্রমাণ করবে তার হাল খারাপ হয়ে যাবে। কারণ এগুলো ফান্ডামেন্টাল রাইটস কে আমাদের সংবিধানে ভীষণ একটা বড় পাওয়ার দেওয়া হয়েছে। তো এগুলোর উপর ভিত্তি করে কোনো রকম কোনো ভেদাভেদ কিন্তু করা যাবে না। আর দেখো, জাতিদের মধ্যে যদি বলতে যাই, তাহলে দলিত সম্প্রদায় যারা ছিল তাদেরকে প্রচুর পরিমাণে অত্যাচারিত হতে হয়েছে আমাদের সমাজে। এখন ঠিক হয়েছে, এখনো অনেক জায়গায় হয়তো কোনো কোনো জায়গায় এখনো আছে, কিন্তু দলিত সম্প্রদায়কে প্রচুর পরিমাণে অত্যাচার সহ্য করতে হয়েছে। এমনও সময় ছিল যখন তাদেরকে নিজেদের কোমরের সাথে একটা ঝাঁটা বেঁধে নিয়ে চলতে হতো, যাতে তারা যখন হেঁটে যাবে তাদের পায়ের চিহ্ন যেন রাস্তায় না থাকে, বা তাদের পায়ের ধুলো যেন রাস্তায় পড়ে না থাকে। তারা যাবে এবং পেছন থেকে ঝাঁটাটা ঝাঁট দিতে দিতে যাবে। এরকমও দলিতদের সঙ্গে করা হয়েছে। এবং কেরালায় একটা জায়গা ছিল, তোমরা জানো কিনা জানি না, তো নিউজেও ছিল এটা, যে কেরালা ত্রাভানকোর নামে একটা জায়গা ছিল। তো সেখানে কি হয়েছিল? সেখানে দলিত মহিলাদেরকে স্তন ঢাকতে দেওয়া হতো না। কারণ, শুধুমাত্র একটাই কারণ, যে তারা দলিত সম্প্রদায়ের। এবং তাদেরকে স্তন ঢাকার জন্য আলাদা করে ট্যাক্স দিতে হতো। যদি কেউ ট্যাক্স দিত, তাহলে তাকে এটা করতে দেওয়া হতো। তাছাড়া কাউকে এটা করতে দেওয়া হতো না। তাহলে ভাবতে পারছো কতটা পরিমাণে অত্যাচার সহ্য করতে হয়েছে? তো কিন্তু সবকিছুর ওপরে শিক্ষা জিনিসটা এমন, তুমি যেই সমাজেই থাকো না কেন, যেই জাতিতেই থাকো না কেন, শিক্ষা যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি সবকিছু করতে পারবে। যেমন ধরো ডক্টর বি.আর. আম্বেদকর, উনিও দলিত সম্প্রদায়ের ছিলেন। ওনাকেও কি করা হতো কোনো সময়? আহ, একই কুয়োর জল খেতে দেওয়া হতো না, ক্লাসরুমে বসতে দেওয়া হতো না, ক্লাসে যে জলের পাত্র রাখা থাকতো সেখান থেকে জল নিতে দেওয়া হতো না। সে কিন্তু এত কিছু উপেক্ষা করেও সে পড়াশোনা করেছে, এবং এমন শিক্ষা অর্জন করেছে, এমন ডিগ্রি অর্জন করেছে, সে তার নিজের একারই ক্ষমতা ছিল পুরো সরকারকে নাড়িয়ে দেওয়ার। শুধুমাত্র কিসের উপর ভিত্তি করে? শুধুমাত্র শিক্ষার উপর ভিত্তি করে। তাহলে শিক্ষাটার জোরটা এতটা। এবার এই শিক্ষার ক্ষেত্রে দেখবে মেয়েদেরকেও এই শিক্ষার থেকে এইভাবেই বঞ্চিত করে রাখা হয়। শিক্ষার দিকেও মেয়েরা পিছিয়ে আছে বলেই আজও মেয়েদের উপরে এত অত্যাচার হয়। যেদিন থেকে সব মেয়েরা শিক্ষিত হতে শুরু করবে, সেদিন কিন্তু সমাজে মেয়েদের উপর অত্যাচার অনেক কমে যাবে। এগুলো আর হবে না। ঠিক আছে? বেশ। আর্টিকেল 15 এ কি বললাম? জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান এগুলোর উপর ভিত্তি করে কোনো সময় কোনো ভেদাভেদ করা যাবে না। ঠিক আছে? বেশ। আর্টিকেল 16 এ কি বলা হয়েছে দেখো। আর্টিকেল 16 এ বলা হয়েছে লোক নিয়োজনে সমানতা। লোক নিয়োজনে সমানতা মানে
সরকারি চাকরির ক্ষেত্রে যে সরকারি চাকরির যে ক্ষেত্রটা সেই জায়গায় কিন্তু কোনো রকম কোনো ভেদাভেদ করা হবে না। ঠিক আছে? কিন্তু এখানে এটা বলতে গেলেই সবার একটাই কোয়েশ্চেন যে কিভাবে ভেদাভেদ হবে না? ভেদাভেদ তো হয়। জেনারেলদের সিট কম থাকে, এসসিদের বেশি থাকে। এসসিদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। এজ রিল্যাক্সেশন থাকে ওদের বেশি। দেখো, উম আমাদের সংবিধানে এটাও বলা হয়েছে যে পজিটিভ ডিসক্রিমিনেশন করা যায়। পজিটিভ ডিসক্রিমিনেশন মানে কি? কারো ভালো করার জন্য যদি কোনো ডিসক্রিমিনেশন করা হয়, তাহলে সেটা পজিটিভ। পজিটিভ ভাবে করছে তাহলে সেটা করা যাবে। এবার সবার একটাই কোয়েশ্চেন থাকে, তা জেনারেলদেরকে এত কেন কষ্ট সহ্য করতে হয়? এসসিদেরকে কেন? কিন্তু তুমি দেখবে শুধুমাত্র সরকারি ক্ষেত্রে জেনারেলদেরকে হয়তো একটু কষ্ট করতে হয়। কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে, বাকি যারা আছে এসসি, ওবিসি, এসটি, এদেরকে প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে হয়। তুমি প্রাইভেট সেক্টরে যেকোনো কাজ করতে যাবে, সেখানে তোমাকে এই জাতির উপর ভিত্তি করে কিন্তু তোমাকে জব দেওয়া হবে না। তুমি এসসির হলে, ওবিসির হলে, এসটির হলে তোমাকে সেই হিসেবে জব দেওয়া হবে না। কারণ তুমি সেই জাতি থেকে বিলং করছো। আর হিসেব করে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ার, ধরো যদি আমি ওভারঅল একটা অ্যাভারেজ ধরি তাহলে 5% জব আছে যেগুলো গভর্নমেন্ট জব, আর 95% জব আছে যেগুলো প্রাইভেট জব। 5% জবে যদি এসসি, এসটি, ওবিসি এদেরকে একটু প্রাধান্য বেশি দেওয়া হয়, ওদেরকে যদি একটু ছাড় দেওয়া হয়, তাহলে জেনারেলদের এতটা কষ্ট হয়। মানে আমি ওদের ওপর কোনো রাগের কোনো কথা বলছি না। এটা সমাজে চলে আর কি এই ব্যাপারটা। কিন্তু এই 95% প্রাইভেট সেক্টরে কিন্তু তুমি দেখবে এইসব মানুষদের কোনো জায়গা নেই। জায়গা নেই একেবারে বলা ভুল। কিন্তু এইসব মানুষদেরকে প্র কি বলবো সেইভাবে গ্রো করতে দেওয়াই হয় না। মানে কমপ্লিটলি বলে দেবে তুমি এই জাতি থেকে বিলং করো, তুমি এখানে জব করতে পারবে না। সবথেকে বড় কথা হলো যাদের এটা মনে হয় যে উম জেনারেলদেরকে অনেক কষ্ট করতে হয় বা এসসিদের অনেক সুযোগ সুবিধা থাকে, তাদেরকে একটাই কথা বলা উচিত, তাহলে তারা কোনোভাবে কনভার্ট করে নিক। জেনারেল থেকে এসসি তে চলে আসুক। তাহলে তারা সেটা বুঝতে পারবে। কারণ তাদের উপর একটা সময় ভীষণভাবে অত্যাচার করা হয়েছে। এবার অত্যাচারের ফলে তারা ভীষণভাবে সমাজে এখনো পিছিয়ে। এখনো তারা অনেক পিছিয়ে। এবার তাদেরকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য সরকার যদি তাদেরকে একটু প্রিভিলেজ দেয়, সেখানে সবার অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। বেশ, তো আর্টিকেল 16 এ কি বলা হয়েছে সেটা আলাদা পার্ট। আর্টিকেল 16 এ বলা হয়েছে লোক নিয়োজনে সমানতা, অর্থাৎ বা সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কিন্তু সমানতা থাকবে। এবার পজিটিভ ডিসক্রিমিনেশন তুমি ধরো ভোট দিতে গিয়েছো। এবার সেখানে ধরো কেউ কেউ বিকলাঙ্গ মানুষ আছে, লাইনে দাঁড়িয়ে আছে। তোমরা কি করলে? মানবতার খাতিরে তাকে আগে দিয়ে দিলে। তাহলে ব্যাপারটা কি হবে? সেখানেও তো তুমি ডিসক্রিমিনেশনই করছো। লাইনে যে পরপর দাঁড়াবে সে সেই অনুযায়ী কাজ করবে, তাই না? কিন্তু সেখানে সে বিকলাঙ্গ বলে তাকে তুমি কি করছো? তুমি তাকে এগিয়ে দিচ্ছ সামনে, যে সে আগে নিজের কাজটা করে নিক। এখানেও ডিসক্রিমিনেশন করছো, কিন্তু এটা কিসে হচ্ছে? এটা পজিটিভ ভাবে হচ্ছে। তো এটা করা যায়। ঠিক আছে? বেশ। আহ আর্টিকেল 16 কমপ্লিট। আর্টিকেল 16 এর পরে এবার আর্টিকেল 17। আর্টিকেল 17 এ কি বলা হয়েছে? যে অস্পৃশ্যতা নিষেধাজ্ঞা। মানে কোনোভাবে কিন্তু কারোর সাথে অস্পৃশ্যতার ব্যাপারটা করা যাবে না। যেমন ধরো এখনো পর্যন্ত আমাদের সমাজে এগুলো আছে। বেশিরভাগ ক্ষেত্রে থাক আমি নাম বলবো না। উম, এখনো আমাদের সমাজে এটা দেখা যায়। ধরো তুমি কোথাও গেলে সেখানে তোমাকে যদি একটু এক গ্লাস জল দেওয়া হয়, সেই সেই জলটা আর বাড়ির ভেতরে ঢোকানো হয় না। ধরো তোমাকে বাইরেই জল দিল, বাইরে বসে আছো, সেই জলটাকে ভিতরে ঢোকানো হবে না, সেই গ্লাসটাকে না মেজে না ধুয়ে সেটাকে ঘরে ঢোকানো হবে না। এরকম কুসংস্কার, এরকম নীতি আমাদের সমাজে এখনো চলে। ঠিক আছে? তো অস্পৃশ্যতা, এই আনটাচেবিলিটি ব্যাপারটা কিন্তু একেবারেই আমাদের সংবিধানে কারো কারো ওপর করা যাবে না। কোনো কোনো মানুষ কারো ওপর করতে পারবে না, কোনো সংস্থা কারো ওপর করতে পারবে না। ঠিক আছে? সরকার যদি আজকে কোনো রকম এরকম কোনো নিয়ম বের করে যেটাতে অস্পৃশ্যতার ব্যাপারটা বেশি বেশি করে প্রভাবিত হবে, তাহলে সেটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে? অস্পৃশ্যতাটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আর্টিকেল 18 এ নেক্সট কি বলা হয়েছে? উপাধি গ্রহণে নিষেধাজ্ঞা। উপাধি গ্রহণে মানে, যেমন ধরো আগেকার যুগে কি ছিল?
আগেকার যুগে দেখবে সবাইকে জমিদার বাবু, বড় বাবু, রাজা বাবু এরকম বলে ডাকা হতো। তাদের কি এক একটা উপাধি ছিল। তারা তারা এই উপাধিগুলো নিজেরা গ্রহণ করে রাখতো নিজেদেরকে সুপিরিয়র বোঝানোর জন্য। কিন্তু এখন আর্টিকেল 18 এ কি বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু তুমি কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। ঠিক আছে? মানে নিজেকে সুপিরিয়র জমিদার একটা উপাধি ছিল। সবাই বলতো জমিদার বাবু এসছেন এই সেই। আর এসব ক্ষেত্রে সাধারণ মানুষের দোষটা বেশি দেখায়। কারণ এমনও নিয়ম আগে আগে এমনও নিয়ম ছিল, যদি কোনো জমিদার রাস্তা দিয়ে হেঁটে যেত, তাহলে তুমি যদি নিজের ঘরেও বসে থাকো বা নিজের বারান্দাতেও বসে থাকো, সেখানেও তোমাকে দাঁড়াতে হতো। কেন? কারণ তোমার সামনে দিয়ে সেই জমিদার হেঁটে যাচ্ছে। সাধারণ মানুষেরাই এরা সাধারণ সাধারণ মানুষরাই দেখতো ওদের ওদের বেশি সম্পত্তি আছে, বেশি প্রতিপত্তি আছে, সমাজে ওদের একটু বেশি ক্ষমতা আছে, তাহলে ওদেরকে সেইভাবে ট্রিট করতে হবে। সেই জন্য ওরা ওইভাবেই ট্রিট করতো। তো এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের সমাজে নেই। এখন এগুলো কোনোভাবেই করা যাবে না। এবার ধরো উপাধি, আমি যে তোমাদেরকে বললাম যে উপাধি গ্রহণ করা যাবে না। তাহলে উপাধি গ্রহণ করার ক্ষেত্রে শুধুমাত্র এগুলো উপাধি নয়। কেউ যদি পিএইচডি করে ডক্টরেট নেয় সেটাও কিন্তু একটা উপাধি। ঠিক আছে? কেউ যদি ইঞ্জিনিয়ারিং করে একটা ইঞ্জিনিয়ার হয়ে যায় সেটাও একটা উপাধি। কেউ পড়াশোনা করে টিচার হলো সেটাও একটা উপাধি। তাহলে কি এগুলোও গ্রহণ করা যাবে না? না, এগুলো করা যাবে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এই উপাধিগুলো গ্রহণ করা যাবে। সেগুলো কি? সেগুলো কোনো কাজের ক্ষেত্রে। তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে হবে না। যেমন আমাদের পুলিশের ক্ষেত্রে ডিআইজি, এসপি এরা আছেন। আবার ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, পুলিশ সমস্ত কিছু আছে বা প্রফেসর বলো, এরা সবাই কিন্তু নিজেদের উপাধি নিতে পারবে। এগুলো উপাধির মধ্যে পড়ে। কিন্তু এই উপাধিগুলো রাখা যাবে। এই উপাধিগুলো না রাখলে নিজেদের পজিশন গুলো বুঝবে কি করে, তাই না? বেশ, তাহলে আর্টিকেল 18 এ কি বলা হয়েছে? যে উপাধি গ্রহণ করা যাবে না। তার মধ্যে ব্যতিক্রম যেগুলো সেগুলো তোমাদেরকে বললাম। এবার দেখো আর্টিকেল 19 এ কি বলা হয়েছে? আগে তোমাদেরকে একটা কথা বলি। আর্টিকেল 19 কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল। আর্টিকেল 19 কে আমাদের সংবিধানের মেরুদণ্ড বলা হয়। আর্টিকেল 19 কে আমাদের সংবিধানের মেরুদণ্ড বলা হয়। তারও অনেক কারণ আছে। দেখো, আর্টিকেল 19 এর 1 এ কি বলা হয়েছে? এটাকে আবার নির্দিষ্ট করে ভাগ করে দেওয়া আছে। আর এটাকে সংবিধানের আ মেরুদণ্ড বলা হচ্ছে। আর এটার ইম্পোর্টেন্স ও অনেকটা আছে। সেইজন্য আমি তোমাদেরকে এটাকে 1, 2 করে এটা ক্লজ গুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। মানে এখানে আমি তোমাদেরকে নোটে দিয়ে দিয়েছি। তো আর্টিকেল 19 এর 1 এ কি বলছে? অভিব্যক্তির স্বতন্ত্রতা। অভিব্যক্তির স্বতন্ত্রতা মানে তুমি নিজের যেকোনো অনুভূতি প্রকাশ করতে পারবে। তুমি নিজের কোনো কথা সরকারের কাছে রাখতে পারবে। তোমার কোনো জিনিস নিয়ে মনে হলো যে না এইটা ঠিক না ওইটা ঠিক। তুমি সেখানে নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারবে। ঠিক আছে? আর এখানে আমাদেরকে আরো অধিকার দেওয়া হয়। যেমন ধরো অনেক সময় আমরা কি করি? ধরো ধরো কোনো নেতা আমাদের পছন্দ না। তখন মানে অনেক সময় আমরা এরকম করি তো, কোনো নেতা আমাদের পছন্দ হলো না, আমরা তাদের একটা পোস্টার লাগাই বা তাদের একটা পুতুলের মতো কিছু বানাই, দিয়ে সেটাকে পুড়িয়ে ফেলি। সেটাও কিন্তু আমরা নিজেদের অভিব্যক্তিটাকে প্রকাশ করছি। অভিব্যক্তি তো প্রকাশ করছি। তার প্রতি আমাদের রাগ আছে, আমাদের ক্ষোভ আছে, আমরা সেটাকে প্রকাশ করছি। আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু আমরা এটাও করতে পারি। অভিব্যক্তির স্বতন্ত্রতার মধ্যে আমাদেরকে এটাও করার অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে মিডিয়া বা প্রেস, এদেরও স্বতন্ত্রতা দেওয়া হয়েছে আর্টিকেল 19 এর ক্লজ 1 এ। ঠিক আছে? বা প্রশ্ন করার। তুমি কাউকে কোনো প্রশ্ন করতেই পারো। আজকে আমাদের প্রধানমন্ত্রী কোনো একটা উল্টোপাল্টা কোনো একটা নিয়ম বের করলো, আমরা তাকে সরাসরি প্রশ্ন করতে পারবো। সেই ক্ষমতা কেউ দেখায় না সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের অধিকার আছে। আমরা সরাসরি তাদেরকে কোয়েশ্চেন করতে পারবো যে আপনি এটা কেন করেছেন? বা আপনি কোন ভালো কাজটার জন্য এটা করেছেন? আমরা তো কিন্তু তাদেরকে কোয়েশ্চেন করতে পারবো। আরো একটা জিনিস এটার মধ্যে পড়ে সেটা হলো আরটিআই। আরটিআই মিনস রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন অর্থাৎ আমরা যেকোনো কিছুর ইনফরমেশন নিতে পারি। আমাদের সমাজে কোনো কিছু নিয়ে আমাদের মনে হলো যে হ্যাঁ, এটা আমাদের জানা দরকার। তাহলে সেটা নিয়েও কিন্তু আমরা সেখানে আপিল করতে পারি যে আমরা এই জিনিসটা নিয়ে সম্পর্কে জানতে চাই। আমাদেরকে এটা ডিটেইলসটা দেওয়া হোক। রাইট টু ইনফরমেশন। এবার সেইজন্য যদি তুমি বলো যে সিবিআই এর কোনো একটা আ উম আ
সিভিয়ারলি কোন একটা ফাইল আছে বা কোন একটা কেস চলছে সেটা নিয়ে তোমার জানার খুব আগ্রহ, সেটা তুমি আপিল করলে যে তুমি সেটা জানতে চাও, তোমাকে সেটা নিশ্চয়ই জানতে দেওয়া হবে না। ওই যে প্রথমেই কি বলা হয়েছে, আর্টিকেল 13 কি বলা হয়েছে, অল্পীকরণ বা নির্দিষ্ট একটা লিমিট আছে। তো প্রত্যেকটা রাইটের একটা করে কিন্তু নির্দিষ্ট লিমিট আছে। তো রাইট টু ইনফরমেশন যেটা আছে এটারও একটা নির্দিষ্ট লিমিট আছে, তুমি কিছুটা জায়গা পর্যন্ত এই ইনফরমেশনটা জানতে পারবে। ঠিক আছে, এবার আর্টিকেল 19 এর ক্লজ 2 তে কি বলা হয়েছে, সভা করার স্বতন্ত্রতা। সভা করার স্বতন্ত্রতা মানে, ধরো তুমি আজকে মনে করলে যে সমাজে হয়তো কোনো কিছু চেঞ্জ করার দরকার, বা কোনো উম, এমন কোনো জিনিস আছে যেগুলো সমাজ থেকে দূর করা দরকার। সেই জন্য তুমি কি করলে, সেই মতামতে, তোমার মতামতে যারা সাপোর্ট করছে, তোমার মতকে যারা সাপোর্ট করছে, তুমি তাদের মধ্যে কিছু জনকে একসাথে জোগাড় করলে, দিয়ে একটা সভা করলে। সেই সভায় তোমরা জনসচেতনতা বাড়ানোর জন্য কিছু স্পিচ দিলে। এগুলো তোমরা করতেই পারো, অনেকেই দেখবে অনেক জায়গায় সভা করে। আর এখন তো সামনে ভোট আসছে, প্রত্যেকটা রাস্তায় জায়গায় জায়গায় দেখতেই পারবে সবাই সব জায়গায় সভা করতে বসেছে, মাইক নিয়ে ভীষণ ভাবে প্রচার করা হবে। তো এগুলো করার স্বাধীনতা আমাদেরকে আর্টিকেল 9 এর ক্লজ 2 তে দেওয়া আছে। ঠিক আছে, আর্টিকেল 9 এর ক্লজ 3 তে কি বলা হয়েছে, সংগঠন তৈরি করা যাবে। সংগঠন তৈরি করা মানে, যেমন দেখবে আমাদের সমাজে কিন্তু এমন কিছু সংগঠন আছে, যেমন দেখবে মহিলাদের সংগঠন আছে একটা, যে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয়, বা ধরো রেপ কেস থাকে, এই সব কেসের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কি করা হয়, তারা কি করে, তারা অনেকজন মিলে একটা সংগঠন তৈরি করে, যাদের ওপর এই অত্যাচারগুলো করা হয় তাদের পক্ষে গিয়ে তারা লড়াই করে, তাই না? তাহলে সংগঠন করার অধিকারও কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে তুমি যে কোনো কারণের জন্য তোমার যদি সংগঠন করার দরকার পড়ে তুমি সেটা করতেই পারো। ঠিক আছে, তারপরে আর্টিকেল 19 এর ক্লজ 4 এ কি বলা হয়েছে, যে চারিদিকে ভ্রমণ করার অধিকার। চারিদিকে ভ্রমণ করার অধিকার তোমাদেরকে অল্পীকরণের ক্ষেত্রে বলেছিলাম, তুমি যদি আজকে সংবিধানে ঢুকতে চাও, সংসদে ঢুকতে চাও, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, এটাও লিমিট আছে। চারিদিকে ঘোরাফেরা করা মানে কি, তোমার যেখানে ইচ্ছে হলো তুমি সেখানে গেলে। তোমার আজকে তুমি পশ্চিমবঙ্গ রাজ্যে আছো, তোমার মনে হলো তুমি ঝাড়খণ্ড চলে যাবে, তুমি সেখানেও যেতে পারো, তোমার কোনো বাধা নেই কোথাও যেতে। হ্যাঁ, বিদেশে যেতে গেলে সেখানে তোমাকে পাসপোর্ট, ভিসা এগুলো করতে হবে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু দেশের মধ্যে যে কোনো জায়গায় তুমি ঘোরাফেরা করতে পারো। সেই জন্য কারো ঘরে চলে যাওয়ার বা কারো বাড়িতে হুট করে ঢুকে যাওয়ার অধিকার কিন্তু নেই, এটারও লিমিট আছে। বেশ, তারপরে আর্টিকেল 19 এর ক্লজ 5 এ কি বলা হয়েছে, যে কোনো জায়গায় বসবাস করার স্বতন্ত্রতা আছে। ঠিক আছে, মানে তুমি যদি কোথাও যাও, আজকে তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো, তোমার মনে হলো তুমি ঝাড়খণ্ডে গিয়ে থাকবে, ঠিক আছে, সেখানেও তুমি গিয়ে বসবাস করতে পারো, সেটার অধিকার তোমাকে দেওয়া হয়েছে। তুমি এটা ভাবছো যে তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো, তুমি আর অন্য কোথাও যেতেই পারবে না। তুমি যদি মনে করো যে আজকে ওয়েস্ট বেঙ্গলে না থেকে তুমি ঝাড়খণ্ডে চলে যাবে, তুমি কিন্তু সেটাও করতে পারো। তুমি সেখানে গিয়ে শুধুমাত্র কি চলে যাওয়া, তোমার যদি মনে হয় যে না আজকে আমি এখান থেকে সরাসরি, ধরো তোমার ঝাড়খণ্ডে তুমি কোনো একটা জব করলে, তোমার সেটার পোস্টিং পড়ে গেল ঝাড়খণ্ডে, তুমি বললে তাহলে এবার আমি এখানেই সেটেল হয়ে যাব, হতেই পারো তুমি সেটেল সেখানে, সেখানে তোমার বসবাস করার অধিকার রয়েছে। ঠিক আছে, তোমাকে এই অধিকারটাও দেওয়া হয়েছে। আর্টিকেল 19 এর ক্লজ 6 এ বলা হয়েছে সম্পত্তির অধিকার, যেটা এখন নেই। কিন্তু আর্টিকেল 19 এর 6 এ, ক্লজ 6 এ কি বলা হয়েছে, সম্পত্তির অধিকার নিয়ে বলা হয়েছে, যেটা বর্তমানে নেই। 44তম সংবিধান সংশোধন করা হয়েছিল 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারটাকে বাতিল করা হয়। ঠিক আছে, তারপরে বলি আর্টিকেল 19 এর 7 এ, ক্লজ 7 এ কি বলা হয়েছে, ব্যবসা করার অধিকার। অর্থাৎ তুমি যেখানে আছো, তুমি আজকে এই রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে ট্রান্সফার হলে সেখানেও তো তোমাকে কোনো কাজ করতে হবে। এবার জব পেলে তোমার পোস্টিং হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে এমনিতেও তো সেখানে থাকতে হবে। এবার সেখানে থাকার জন্য তুমি কোনো কাজ করলে সেটার অধিকারও তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে ব্যবসা করার অধিকার তোমাদেরকে দেওয়া হয়েছে। বেশ, এবার তোমরা একবার আমাকে জানাও যে তোমাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা।
মহিলা সমিতির, হ্যাঁ, আর্টিকেল 19 এর ক্লজ 3 তে তুমি মহিলা সমিতির কথা বলতেই পারো, সংগঠন তৈরি করতে, সেটাও তো সংগঠন তৈরি করছে, তাই না? আর কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট করে জানাবে। কোথাও বুঝতে কিছু প্রবলেম হয়েছে, আমি তোমাদেরকে আর একবার প্রথম থেকে রিক্যাপ করে দিই আমি আজকে তোমাদেরকে কি বললাম। দেখো, আজকে ফার্স্টেই আমি তোমাদেরকে বললাম আজকে পার্ট 3 নিয়ে আমরা কথা বলছি, সেটা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। ফান্ডামেন্টাল রাইটস মানে আমাদের মৌলিক অধিকার, যেগুলো সরকার আমাদেরকে দিয়েছে বা আমাদের সংবিধান যেসব মৌলিক অধিকারগুলো দিয়েছে সেগুলো নিয়ে আমাদের পার্ট 3 তে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এই ফান্ডামেন্টাল রাইটস, এটা আমরা কোথা থেকে নিয়েছি? আমেরিকার সংবিধান থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটস গুলো আমাদের সংবিধানে অ্যাড করেছি, ঠিক আছে? আর ফান্ডামেন্টাল রাইটস গুলোকে গ্যারান্টিড রাইটস বলা হয়। গ্যারান্টিড রাইটস মানে কি? মানে এগুলো যদি কোনো সময় উল্লঙ্ঘিত হয় তাহলে তুমি সেটার জন্য সোজা সুপ্রিম কোর্টে যেতে পারবে। ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট সব বাদ দিয়ে সোজা সুপ্রিম কোর্টে যেতে পারবে, এতটা ক্ষমতাই তোমাকে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস যদি উল্লঙ্ঘিত হয় তাহলে, ঠিক আছে? এবার আর্টিকেল, তারপর আমরা বললাম আর্টিকেল 12 এর কথা। আর্টিকেল 12 এ কি বলা হয়েছে যে রাজ্য কোনগুলোকে বলবো, এই যে যে রুলস গুলো আছে এগুলো কে ফলো করবে, কে ফলো করবে কে ফলো করবে না সেটা তোমার এখানে আলাদা করে দেওয়া আছে, যে এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের এটা কর্তব্য থাকবে, এই জিনিসগুলো তারা ফলো করবে। এবার রাজ্য বলতে এই আমাদের যে 28টি রাজ্য আছে বা 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, শুধুমাত্র এগুলি নয়, যে কোনো এমন সংস্থা, যে কোনো সংস্থা যার নিজের নিয়ম কানুন নিজে বানানোর ক্ষমতা আছে, সেই রকম সমস্ত সংস্থা কিন্তু রাজ্যের মধ্যে পড়ে, ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসেবে আমরা বললাম হাইকোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এদের নিজেদের নিয়ম কিন্তু তারা নিজেরা বানায়, ঠিক আছে? এবার দেখো, আরেকটা কথা বললাম যে মূল অধিকার, যদি কোনো সময় কোনো আপাতকালীন সিচুয়েশন আসে তাহলে তখন কিন্তু আমাদের মূল অধিকার কিছু সময়ের জন্য বা সাময়িক কালের জন্য রাষ্ট্রপতি খর্ব করতে পারেন। কিন্তু যদি কোনো নিয়ম এমন থাকে আমাদের ফান্ডামেন্টাল রাইটসেই, যেটা আমাদের সংবিধানে রাখা যাবে না, সেটা কিন্তু যদি একেবারে শেষ করতে হয় তাহলে সেটা করবে রাষ্ট্রপতি এবং সংসদ, দুজন মিলে এই কাজটি করবে, ঠিক আছে? আর্টিকেল 13 এ কি বললাম? অল্পীকরণের কথা বললাম। অল্পীকরণ অর্থাৎ প্রত্যেকটা রাইটস যেগুলো তোমাদেরকে দেওয়া, যেগুলো আমাদের সবাইকে দেওয়া হয়েছে, সেগুলোর একটা নির্দিষ্ট লিমিট থাকবে। তুমি ইচ্ছে মতো যে কোনো কিছু করতে পারো না, ঠিক আছে? তোমাকে অধিকার দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু সেটারও একটা নির্দিষ্ট লিমিট আছে। আর্টিকেল 15 এ বললাম জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান এগুলো অনুযায়ী কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে? আর্টিকেল 16 এ কি বললাম? যে সরকারি চাকরির ক্ষেত্রে বা লোক নিয়োজনের ক্ষেত্রে সমানতা বজায় রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে আরেকটা জিনিস আছে, পজিটিভ ডিসক্রিমিনেশন করা যায়, ঠিক আছে? পজিটিভ ডিসক্রিমিনেশন কিন্তু এখানে করা যাবে। তারপরে আমরা কি পড়লাম? আর্টিকেল 16 এর পরে আর্টিকেল 17 এ আমরা বললাম যে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি, এটা কিন্তু এখন আর অ্যাপ্লাই করা যাবে না, এখন এটা কিন্তু পুরোপুরি ভাবে নিষিদ্ধ, ঠিক আছে? আর্টিকেল 18 এ কি বললাম? উপাধি গ্রহণ করা যাবে না, কেউ কোনো উপাধি গ্রহণ করা যাবে না। মানে নিজেকে মহান প্রমাণ করার জন্য তুমি কোনো উপাধি গ্রহণ করতে পারো না। হ্যাঁ, যদি কোনো উপাধি তুমি নিজে অর্জন করো, যদি তুমি টিচার হও সেটা তুমি অর্জন করেছো, যদি তুমি পিএইচডি করে ডক্টরেট উপাধি নাও সেটাও তুমি নিজে অর্জন করেছো নিজের হার্ড ওয়ার্কের দ্বারা, তাই না? এগুলো তোমরা নিজেরা রাখতে পারো, কিন্তু তাছাড়া কোনো রকম কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। আর্টিকেল 19 এ কি বলছে? আর্টিকেল 19 কে আমাদের সংবিধানের মেরুদণ্ড বলা হয়। আর্টিকেল 19 এর ক্লজ 1 এ বলছে অভিব্যক্তির স্বতন্ত্রতা, অর্থাৎ রাইট টু এক্সপ্রেস। আমরা আমাদের অভিব্যক্তি, আমাদের অনুভূতি আমরা প্রকাশ করতে পারবো, সেটা যেমনই হোক সেটা আমরা প্রকাশ করতে পারবো। এখানে আমাদের মিডিয়া, প্রেস, এদের স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, মানে এরাও সেই অনুযায়ী তাদের কাজ করতে পারবে। কিন্তু মিডিয়ার এখন কাজ ঘুং ভাং খবর ছড়ানো, এটাই বেশি হয়, যার জন্য আমাদের দেশে সমস্যা আরো বাড়ছে। আমাদের দেশে তো মিডিয়ার র্যাঙ্কিং সব থেকে নিচে, মিডিয়ারও র্যাঙ্কিং হয় যে প্রত্যেকটা দেশের মিডিয়া, কোন দেশের মিডিয়া কিভাবে কাজ করছে, আর সেই র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমাদের মিডিয়া কিন্তু সব থেকে শেষের দিকে টপ করছে, ঠিক আছে? এত ভালো মিডিয়া আমাদের। আর এখানে কাউকে কোনো প্রশ্ন করার অধিকার আছে, আর আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশনও দেওয়া হয়েছে, আমরা কোনো ইনফরমেশন চাইলে নিতে পারি, কিন্তু সেটা নির্দিষ্ট সীমা পর্যন্ত।
আর্টিকেল 19 এর ক্লজ 2 এ কি বলা হয়েছে? সভা করার স্বতন্ত্রতা। আমরা যে কোনো কারণে আমাদের যদি প্রয়োজন হয় আমরা সভা করতে পারি। 19 এর ক্লজ 3 তে বলা হয়েছে সংগঠন তৈরি করা, অর্থাৎ আমরা কোনো সংগঠন তৈরি করতে পারি। আর্টিকেল 19 এর ক্লজ 4 এ বলা হয়েছে চারিদিকে ভ্রমণ করার অধিকার, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারি, সেটা দেশের মধ্যে, সেটারও একটা নির্দিষ্ট লিমিট আছে। আর্টিকেল 19 এর ক্লজ 5 এ কি বলছে? যে কোনো জায়গায় বসবাস করার স্বতন্ত্রতা। আজ এখানে আছো, কাল তোমার অন্য জায়গায় মনে হলো, সেখানে তুমি সেটেল হয়ে গেলে। ঠিক আছে? আর্টিকেল 19 এর 16 ক্লজ 6 এ বলা হয়েছে সম্পত্তির অধিকার, কিন্তু এটা এখন নেই, এটাকে শেষ করা হয়েছে। কিসের দ্বারা শেষ করা হয়েছে? 1978 সালের 74তম সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে শেষ করা হয়েছে। আর্টিকেল 19 এর ক্লজ 7 এ কি বলছে? ব্যবসা করার স্বতন্ত্রতা, অর্থাৎ তুমি যেখানে থাকছো বা যেখানে যাচ্ছ সেখানে তোমার ব্যবসা করার স্বতন্ত্রতা আছে। ঠিক আছে? তাহলে আজকে আমি পার্ট 3 দেখো আর্টিকেল 12 থেকে 13 পর্যন্ত আছে, আজকে আমরা 19 পর্যন্ত পড়লাম। আশা করি পরের দিন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে অতটা বললাম তোমাদেরকে, টোটালি আরেকবার রিক্যাপ করিয়ে দিলাম। তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু জানাও, তাহলে আমি সেটা রিপিট করে দেবো আরেকবার। ঝটপট একটু জানাও আমাকে, কোনো প্রবলেম আছে কিনা কারো। আচ্ছা, প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, আর আজকে কোনো কোয়েশ্চেনের সেশন হবে নাকি হবে না? 2-3টে কোয়েশ্চেন করবো? কেউ একটু রেসপন্স করো। ইউনাইটেড নেশন নিয়ে একটা ক্লাস হলে ভালো হতো, ইউনাইটেড নেশন নিয়ে। বেশ, ঠিক আছে, বললে ট্রাই করব। ট্রাই করবো মানে কি, হয়তো তাহলে পরের দিন ক্লাসে যদি পারি তো অ্যাড করে দেবো, ঠিক আছে? ইউনাইটেড নেশন নিয়ে আচ্ছা, আমি ফার্স্ট যে ক্লাসটা তোমাদেরকে গুগল মিটে করিয়েছিলাম, তাই তো? সেটার কথা বলছো কি? ওই ক্লাসটাতে রেকর্ডেড নেই। একটু তাড়াতাড়ি রেসপন্স করো। ফার্স্ট যে ক্লাসটা আমরা গুগল মিটে নিয়েছিলাম, তুমি কি সেই ক্লাসটার কথা বলছো? চন্দ্রকান্ত, রিপ্লাই করো একবার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পরের দিনের ক্লাসে একটু অ্যাড করে দেবো, ঠিক আছে? আজ তো হবে না। আর কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম। আর তোমাদেরকে দেখো আমি এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছি, তোমরা কিন্তু কোয়েশ্চেন গুলো করে নিও। আজকের ক্লাসের উপর ভিত্তি করেই কোয়েশ্চেন গুলো দিয়েছি। প্রথমেই অ্যান্সার কি দেখবে না, আজকে যেগুলো পড়ালাম তার মধ্যেই আছে। যদি ভালো করে ক্লাস শুনে থাকো তাহলে এখানে কোয়েশ্চেন দেখেই অ্যান্সার করে নিতে পারবে। পরে তোমাদের অ্যান্সারও দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্সার গুলো দেখে নিও, তোমরা চেক করে নিও তোমরা ঠিক করছো না ভুল করছো। তোমার নিজেরা বুঝতে পারো তোমাদের গ্রোথ কতটুকু হলো। আর তোমাদের যে কোয়েশ্চেন গুলো দিয়েছি সেই কোয়েশ্চেন গুলো রিভাইজ করতে থাকো। আমাদের কিন্তু টেস্ট চালু হয়ে যাবে। আর এই পিপিটি গুলো অ্যাপ থেকে ডাউনলোড করে নিও। অ্যাপে সমস্ত পিপিটি প্রোভাইড করা হবে, তোমরা অ্যাপ থেকে পিপিটি গুলো ডাউনলোড করে নিও।
ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এখানেই শেষ করছি। আচ্ছা ঠিক আছে। আর বাকি যারা আছো তাদের এটুকুই বলবো যে আমাদের লাস্ট যে চ্যানেল ছিল ইউটিউবে, তো সেটা কিছু টেকনিক্যালিটিসের জন্য ইউটিউব থেকে রিমুভ হয়ে গিয়েছে এবং তাতে যে সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা চেষ্টা করব আগের যে ক্লাসগুলো ছিল সেই সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করার। ঠিক আছে, ওগুলোর জন্য আর কোনো লাইভ ক্লাস হবে না, ওগুলো আমরা রেকর্ডেড ফর্মে তোমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। ঠিক আছে। আর ম্যাম যে কথাটা বললেন যে কয়েকদিনের মধ্যে থেকে তোমাদের টেস্ট চালু হয়ে যাবে, পলিটির, হিস্ট্রির, ইংলিশ, ম্যাথ, রিজনিং এর ক্লাস চালু হবে কয়েকদিনের মধ্যে, ফিজিক্সের ক্লাস হয়তো তোমাদের এর পরেই আছে। সেটা যদি কোনো অসুবিধা না হয় তাহলে এরপরে আরও একটা ক্লাস পাবে তোমরা আজকে ফিজিক্সের। ঠিক আছে। আর অ্যাপ থেকে মনে করে তোমরা পিপিটিগুলো ডাউনলোড করে নিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে। আর কারোর যদি কোনো কিছু জানার থাকে সে চ্যাট বক্সে লিখে দাও। আর যদি কারোর কোনো কোয়ারি না থাকে তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করা যাক। ইকোনমির ক্লাস আমরা চালু করার ব্যবস্থা করছি, ইকোনমিরও ক্লাস হবে। ঠিক আছে চন্দ্রকান্ত। ইকোনমির মেন প্রবলেম যেটা হচ্ছে আমরা ফ্যাকাল্টি পাচ্ছি কিন্তু ফ্যাকাল্টির কোয়ালিটি যদি খুব বেশি ভালো না হয় সেক্ষেত্রে আমরা সেটা প্রোভাইড করাটা ঠিক মনে করি না। ঠিক আছে। ফ্যাকাল্টির কোয়ালিটিটা একটু ভালো থাকতে হবে যাতে তোমাদের ভালো হয়, বুঝতে সুবিধা হয়, তোমাদের যে পিপিটি তোমরা পাবে, যে নোট তোমরা পাবে সেগুলোর কোয়ালিটি যাতে মেনটেন করা যায়। সে কারণেই ইকোনমির জন্য একটু লেট হচ্ছে, কিন্তু হ্যাঁ ইকোনমির ফ্যাকাল্টি আমরা যথাসম্ভব পেয়ে গিয়েছি এবং ক্লাস কিছুদিনের মধ্যে হয়তো চালুও হয়ে যাবে। ঠিক আছে। ওকে দেন, গুড নাইট এভরিওয়ান।